বং দর্পণ বিনোদন সবার জন্য। প্রদর্শনী শুরু হচ্ছে। আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের যেমন জন্মদিন, আমরা কিছুদিন আগে একটা যুদ্ধের থেকে অবতীর্ণ হয়েছিলাম। প্রায় 19 সাল থেকে প্রায় 22 সাল আমরা বাংলার সাথে যুদ্ধ করেছিলাম। আবার নতুনভাবে একটা যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে। সেটাও একটা খুবই সময়ের মধ্যে আমরা রয়েছি। কিন্তু শিল্পীদের থেমে থাকলে হবে না, তাদের কর্মপন্থাই হলো ছবি আঁকার মাধ্যমে জীবনকে নিয়োজিত করা, সমাজকে বার্তা দেওয়া। শিল্পীদের সেটার সাথে আজকেও আমরা ঠিক করোনাকালে যেমন ছবি এঁকে চলি, আজকেও ঠিক সম্মিলিতভাবে আমরা এই দুধের একটা প্রদর্শনী আজকে আয়োজন করেছি। আজকে বরেণ্য শিল্পীরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন। শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সকলের প্রিয় বন্ধু বাদল পাল, ওনার বয়স হলো সকলের সাথে একনিষ্ঠভাবে বন্ধুর মতন আচরণ করেন। এবং শ্রদ্ধেয় ব্যক্তি আর্ট হিস্টোরিয়ান প্রশান্ত দা, বিশিষ্ট ভাস্কর শিল্পী ভাস্কর বিমল কুণ্ডু এবং আমাদের প্রিয় বন্ধু সমীর রায় আজকে ওনারা উপস্থিত হয়েছে। এই দুধের আড্ডা থেকে আমরা তাদেরকে সম্মান জানাই। আর প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে আমাদের অনুষ্ঠান শুরু করি। অনধিক দাস, সমীর কুণ্ডু, রাজা রায়, সমর প্রসাদ, চন্দন ভান্ডারী, তুষারকান্তি দাস রায় এবং আমি সুনীল কুমার ঘোষ। আমার আন্তরিক ভালোবাসা, দীর্ঘদিন ধরে দেখে আসছি বন্ধুরা
মধ্যে একজন অফিসিয়াল শিল্পী আছেন এবং এই বয়সে বাবাদা যেভাবে বড় কাজ করে যায় সেটা আমাদেরও শিক্ষণীয়। প্লাস সুজিতের মতো একজন অর্গানাইজার রয়েছে যে একা তাদের দায়িত্ব নিয়ে সমস্তটাকে লিড করে বেরিয়ে যায়। তো প্রত্যেকের কাজ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাজ ভালো, যেটা নিয়ে আমরা নতুন করে লিখতে পারি। আমি খালি বলবো এরকম কাজ আমরা যেন প্রত্যেক বছর দেখতে পাই এবং একটা গ্রুপকে সত্যি টিকিয়ে রাখা কতটা কষ্টসাধ্য কাজ সেটা আমরা জানি। আমাদের একটা গর্বের জন্য আজকেও আমার মিটিং আছে, আমাকে বেরোতে হবে আমার বাড়িতে সব এইটা যে টিকে আছে এত দীর্ঘদিন ধরে এবং একসাথে সবাই যে একটা যাত্রা করছে এবং কাজের মাধ্যমে এটা আমার কাছে খুব আকর্ষণীয়। আমি দুধের আড্ডার সমস্ত রকম সাকসেসের জন্য সবাই দুধের আড্ডার সমস্ত শিল্পী নেই আমরা বন্ধু, এবং যারা দর্শক এসছেন তারাও আমাদের বন্ধু, যারা ছবি আঁকেন তারাও বন্ধু, যারা এসছেন আমার পাশে তারাও আমার বন্ধু। আমার বয়সটা বেড়ে গেছে, কিন্তু দুধের আড্ডা আর ছাড়বো না, কারণ দুধের আড্ডা আবার খেলাপতি দাঁড়িয়ে আছে। খেলাপতি বলেছে যতদিন বাজার কাল বাজবে ততদিন এই দুধের আড্ডা থাকবে, এবং খেলাপতি এই করার ছবি আঁকতে হবে, ছবি দিতে হবে, বলতে হবে। আমি তো ঠিক আমি আমার বলার কে আছে এখানে বসা, তবু দু কথা না বললে খুব খারাপ লাগবে, তাই জন্য বলি ওর সাথে যা বলবেন আর বিনয় এরা ভালো বলতে পারে। আমি খুব ভালো বক্তা হিসাবে না, তাই এই বলে আমি আপনার সবার কাছে শুভ সন্ধ্যা। দুধের আড্ডার প্রদর্শনী আমি কয়েক বছর ধরেই আসি, এবং এখানকার যারা শিল্পীরা তারা প্রত্যেকেই আমাদের খুব কাছে। আমরা যে শিল্পী কমিউনিটি আছে কলকাতা বা পশ্চিমবঙ্গে, তারা প্রত্যেকে দীর্ঘদিন কাজ করে। এরা যথেষ্ট গুরুত্বপূর্ণ শিল্পী এবং তাদের গুরুত্বপূর্ণভাবে কাজ করে। আর এদের কাজ সম্বন্ধে বলার কিছু নেই, এদের কাজ আমার বলার কোনো দরকার নেই, এখানে মানুষ যারা দেখবে তারাই বলবে। আর আমার সব থেকে এবারে দুধের আড্ডায় ভালো লাগবে, এবছর দেখছি যে ভাস্করেরা রেগুলার কাজ করে তারা এখানে খুব গুরুত্বভাবে এখানে যুক্ত হয়েছে। এটা কি ইগোর প্রথম ওরা? হ্যাঁ, যাই হোক, এখানে মাঝখানে ভাস্কর্যের গুরুত্বটা পেয়েছে, এটা আমি একটা ভাস্কর হিসেবে আমার কাছে খুব ভালো লাগছে। এবং যারা ভাস্কর্য লিখেছে তারা প্রত্যেকেই দীর্ঘদিন কলকাতা ভাস্কর্য নিয়ে লড়াই করে, কাজ করে, তারা একটা জায়গা তৈরি করছে। আমি দুধের আড্ডা প্রত্যেককে শুভেচ্ছা জানাবো। আর আজকে তো একটা খুব পবিত্র দিন, রবীন্দ্রনাথের জন্মদিন, সেই দিনে আজকে এক্সিবিশন হচ্ছে, তার একটা আলাদা মাপ মানে গুরুত্বই আলাদা। সেই জন্য বলবো আপনারা যারা কাজ করছেন তারা যেভাবে আমার বলার অপেক্ষা রাখবেন, এরা আর কোথাও যেতে পারবে না, কাজই করতে হবে। এরা সেফ হয়ে গেছে কলকাতার শিল্পী মহল। দুধের আড্ডাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। এরা নিজেরা যেভাবে কাজ করছে এগিয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার। আসলে আমরা সবাই জানি আজকে আমরা দুধের আড্ডার প্রদর্শনী, বার্ষিক প্রদর্শনী, তার জন্য আমরা সবাই এখানে এসেছি। শিল্পী দুধের আড্ডা শুভরাও তাদের ছবি মূর্তি এখানে প্রদর্শন করেছেন। তো একটা বড় কথা হলো যে এই দুধের আড্ডা, এই আড্ডা আরম্ভ হয়েছিল কিন্তু 2008-এ এই একাডেমি চত্বরে। এই শনি শুক্রবার সুজিত তো আছেনই, হ্যাঁ,
বাদলদা এবং আরও কয়েকজন মিলে এরা ওই গল্প করতেন, প্রদর্শনী দেখতে আসতেন। এইভাবেই সূচনা। এই আড্ডাটা কিন্তু খুব জরুরি। অনেকে খুব হালকাভাবে আমরা নিই, সব আড্ডায় রকে বসে আড্ডা, রেস্টুরেন্টে বসে আড্ডা, এটাও একটা ধারণা। কিন্তু এই আড্ডা যে কত নিষ্ফলা নয়, কত সুফলা, সেটা আমরা যদি একটু গ্রুপ তৈরির ইতিহাসগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই। আমি এই কলকাতার বাংলা শিল্প সংগঠন নিয়ে একটা বড় কাজ করেছি, সেটা ফিল্মও হয়েছে, দেখানো হলো, ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো দুদিন। যাই হোক, তা আমি নারী নক্ষত্র যতটা পেয়েছি আমার এর মতো সাধ্যমতো গবেষণা, তাতে দেখছি অধিকাংশ গ্রুপের জন্ম কিন্তু এই আড্ডা থেকে। 1907 সালে বিখ্যাত ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, এখনো পার্ক স্ট্রিটে যার অফিস রয়েছে, চলছে। 1907 কলকাতায় চেনা আড্ডা মারতে। এই আড্ডা মারতে মারতে ওরা ভাবলো যে একটা কিছু করা দরকার, একটা কিছু করতে গেলে প্রদর্শনী, চারজনে মিলে এই করতে করতে নিয়োগ দাও, সব বন্ধু কথা বলে এই আমিও যাবো, এই আমিও আছি রথিন। এই করে কিন্তু আমি খুব শর্টে বললাম ইতিহাস। এই করে কিন্তু জন্ম হলো 1943-তে ক্যালকাটা গ্রুপ, বিখ্যাত গ্রুপ, যারা আমাদের ভারতীয় শিল্পচর্চার আধুনিকতাকে একটা নতুনভাবে জন্ম দিয়েছিল। ছোট্ট করে বললাম, এইরকম সব আড্ডা থেকে কিন্তু, সুতরাং আড্ডাটাকে উড়িয়ে দেওয়ার নয়, অনেক, আমি বলছি না এখানে অনেক দিন হয়ে যাবে, অনেক বড় বড় ব্যাপার কিন্তু তৈরি হয়েছে বা বেরিয়ে এসেছে, আবিষ্কৃত হয়েছে, উদ্ভাসিত হয়েছে এই আড্ডাটা। দুধের আড্ডাও এই যে আড্ডার ছোট্ট একটা একটু মাইলস্টোন দুটো উদাহরণ দিলাম, একটা দুধের ইতিহাস আছে। এই ধারার ঐতিহ্য বহন করছে দুধের আড্ডা। আর দুধের আড্ডা দেখছেন কাজ খুবই ভালো কাজ, প্রত্যেকের কাজের একটা মৌলিকত্ব আছে, নিজস্বতা আছে, একটা স্টাইলাইজেশন আছে। এবং যেটা এই বললেন ওই আমাদের বন্ধুবর ভাস্কর বিমলপুরী, যে এটা ভালো লাগছে যে কালচার, ভাস্কর্যকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বেশ কিছু ভাস্কর্য প্রায় বাধ্য আমাদের এখন, অথচ আমাদের ভারতবর্ষের পরিচয় কিন্তু তার ভাস্কর্য। নটরাজের মতন আর একটা মূর্তি হলো না, আজ অসাধারণ। যাই হোক, বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমার এই প্রদর্শনী খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং দুধের আড্ডার সমস্ত সভ্যদের তাদের অভিনন্দন জানাচ্ছি। এইভাবে তাদের কাজ বজায় থাকে, আরও ভালো কাজ হোক এবং সামনের বছর এইরকমই বার্ষিক প্রদর্শনীতে আমরা তাদের আরও ভালো কাজ, নতুন শিল্প চিন্তার কাজ দেখতে পাবো, এই আশা নিয়ে আপনাদের সবাইকে আজকে এই রবীন্দ্র জয়ন্তীর একটা বিশেষ দিনে কবিগুরু, শিল্পী কবিগুরুকে স্মরণ করে, তার সম্পর্কে আর বলছি না, অনেক বড় হয়ে যাবে, শিল্পী কবিগুরুকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন ও নমস্কার জানিয়ে শেষ করছি। আমি শ্যামল মুখার্জি, আমি একজন পেন্টার, কলকাতাতেই থাকি। এই যে এক্সিবিশনটা বুধের আড্ডা বলে যে একটা এক্সিবিশন চলছে, গ্রুপ শো, এটা বহুত দিনকার, 2008 থেকে স্টার্ট হয়েছে। সবাই আমার বন্ধু, সমসাময়িকী, এবং এরা অনেক দিন ধরে একই ইয়েতে কাজ করে যাচ্ছে একই সময়, এবং এক একটা ঘরানা তৈরি করেছে, স্কাল্পচার, পেন্টিং, সব কিছু মিলে যথেষ্ট কর্মঠ। এবং এরা অনেক দিন ধরে একনিষ্ঠভাবে এরা কাজ করছে, যেটা সকলেই জানে এই গ্রুপটার সম্বন্ধে। সকলের ছবি চেনা, আমারও চেনা, সকলের কেউ জানা, কারণ এরা প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়ালে কাজ করে, নানা জায়গা থেকে এসে এক জায়গায় হয়ে এক একটা এক্সিবিশন করছে। প্রতি বছরই এদের এক্সিবিশনটা হয়, সেটা আমরাও আসি
আমাদের তো আমার তো ভীষণ ভালো লাগে এদের এক্সিবিশন দেখতে, এবং এদের যে কাজগুলো, যেদের রঙের ডেনসিটি বা রঙের ওয়েট, সেগুলো তো আমরা দেখলেই বুঝতে পারি। এদের সমালোচনা করার মতন কিছু নেই, কারণ সবাই আমার খুব চেনা, খুব পরিচিত, এবং আমরা সমসাময়িকী, যার জন্য কি হয় আমি কারোর বিচার করতে পারবো না কিছু, কিন্তু আমার ভালো লাগে এটা বলতে পারি। সবাই তো অনেকে ভালো লাগে, অনেকে ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। তুষার স্কাল্পচার করে, রনক, এরা সবাই পেন্টিং করে, কারো নাম বলবো কার বলবো না সেটা না, সকলকে বলবো এরা আরও ভালো হোক, আরও ভালো কাজ করুক, আমাদের আমরা আবার একসঙ্গে যেন সব চলতে পারি। থ্যাংক ইউ। নমস্কার। আজকে খুব একটা পবিত্র দিন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের আজকে জন্মদিন, এবং যেখানে দাঁড়িয়ে আছি পাশেই রবীন্দ্র সদন, সেখানে রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, কবিতা চলছে, মানুষজন এসে ওখানে শুনছে। তার সঙ্গে রবীন্দ্রনাথকে শুধু কবি সাহিত্যিক হিসেবে ধরলে হবে না, উনি চিত্রকরও বটে। একাডেমি অফ ফাইন আর্টসে আজকে এসেছি বুঁদের আড্ডার এক্সিবিশনে। এই যে বুঁদের আড্ডার দলটা, যে শিল্পীরা আছে এখানে, তারা প্রত্যেকে কলকাতার পরিণত শিল্পী। এরা সারা বছর যথেষ্ট পরিশ্রম করে এবং লড়াই করে তারা ছবিটা এঁকে যায়, এবং শিল্পীরা একসঙ্গে জোট হয়ে থাকে। এই যে আড্ডার যে কথাটা এই দলকে মানায়, কারণ এরা প্রত্যেকে আড্ডা থেকেই তাদের শিল্পটাকে আজকে এইখানে একাডেমি অফ ফাইন আর্টসে নিয়েছে। আর সব থেকে ভালো লাগছে, এরা প্রত্যেকে তাদের ছবি এবং তাদের ভাবনা প্রত্যেকে নানা রকমের মাধ্যমে ছবি এঁকেছে। আর একটা সব থেকে আমার ভালো লাগছে, এবছর দেখছি এদের দলেতে ভাস্কর্যের আবির্ভাব। এই যে আমি একজন ভাস্কর, যার ফলে হচ্ছে কি ভাস্কর্য যেখানে থাকে, কারণ ভাস্কর্য যারা করে তাদের অত্যন্ত পরিশ্রম করে, এবং অত্যন্ত আজকাল একটা শিল্পীকে সেইভাবে ভাস্কর্যের কোনো বাজারও নেই। ছবির মতো যা হোক কিছু না কিছু হয়, একটা ভাস্কর্য করতে গেলে একটা ছবি আঁকার পর সেই ছবিটা আপনার হয়ে গেল আঁকা, ফ্রেম আটকে দিলে ফ্রেম হয়ে গেল, কিন্তু এটা ভাস্কর্য তা হয় না। তার টেকনিক্যাল পার্টটা 50% কাজ করে। তাকে ব্রঞ্জে ঢালাই করতে গেলে তাকে নানা রকমের মাধ্যমে এসে, এবং কারোর উপর নির্ভর করতে হয়। তারা খুব যে একটা আমাদের কি বলবো সহযোগিতা করে, তাদের সঙ্গে অত্যন্ত তাদের পেছনে থাকতে হয়, তাদের বলতে হয়, অনুরোধ করতে হয়, তারপর একটা ভাস্কর্যকে তারা ঢালাই করে দেয়। সেহেতু সেইভাবে যে ছেলেরা কাজ করছে, সেই আবার ভাস্কর্য কিন্তু ছবিটা খুব ভালো এক্সিবিশনে সব জায়গায় থাকে, কিন্তু ভাস্কর্যের এক্সিবিশন হয় না সেভাবে। কিন্তু এইখানে এদের ভাস্কর্য যারা আছে তারা প্রত্যেকে 2জন না 3জন আছে, এরা প্রত্যেকে পরিণত শিল্পী, এবং তারা দীর্ঘদিন কাজ করে। কেউ অধ্যাপনা করে, কেউ সর্বক্ষণের শিল্পী, এই নিয়ে এই ভাস্কর্য করছে। যার জন্য বুঁদের আড্ডার মধ্যে এই যে পরিণত শিল্পীরা যারা আছে, আশা করব পরবর্তীকালে, এরা তো প্রতি বছরই শো করে এবং আমি আসি এখানে, আশা করব এরা আস্তে আস্তে নিজেদের কাজকে আরও উন্নত, আরও মানুষের কাছে পৌঁছে দেবে, এইটুকুনি আমার আশা এবং প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমি রণদীপ দাস, বুঁদের আড্ডার আপনার 17তম এক্সিবিশন, 18তম এক্সিবিশন নিয়ে সেজেগুজে আমরা এসেছি এখন এক্সিবিশন করতে। একাডেমি ফাইন আর্টসে চলছে। তো নতুন করে আর কি বলবো, এবারে সবাই মোটামুটি পেন্টিংই আছে, তার মধ্যে 2জন স্কাল্পচার ঢুকেছে যারা আমাদের আড্ডার মধ্যে সামিল হয়েছেন। তাদের মধ্যে হলো চন্দন ভান্ডারী আর তুষারকান্তি দাস। আর পেন্টিং আছেন সুজিত কুমার ঘোষ, রণদীপ দাস, সুপ্রভাত ভাদুরী, বাদল পাল, রাজরাপ্পার, আর আপনার সমীর কুণ্ডু, আর এদিকে হলো সমর বসাক।
এই আমার সদস্য নিয়ে আমরা মোটামুটি এক্সিবিশন শুরু করেছি, কিন্তু দর্শক সংখ্যা মোটামুটি আসছে। মোটামুটি আজকে তো রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, তার জন্য উপরি পাওনা আমাদের যেটুকুনি হচ্ছে, মোটামুটি লোকজন ভালোই হচ্ছে। আর আমার ছবি সম্বন্ধে কি বলবো নতুন করে, আমি আলো ছায়া নিয়ে বিশেষ করে কাজ করি। এই যে আমার আলো ছায়ার যেগুলো ছবি দেখছেন মোটামুটি এইগুলো আমার আলো ছায়ার মধ্যে, নাম হলো মিষ্টি। মিষ্টিটা হলো খুব সুন্দর একটা আলোর মধ্যে দিয়ে আমি স্বপ্নের নগরীতে ঢুকে যাই। যখন কাজ করি তখন স্বপ্নের নগরীতে ঢুকি, সে স্বপ্ন নিয়ে আমি মোটামুটি কাজকর্ম করি। তখন আমার মোটামুটি কাজ করে যে ছবিটা কিভাবে লোককে স্বপ্নর মধ্যে আমি ঢোকাতে পারি। আমার যাই হোক এইভাবে আমি কাজ করে আসি, দীর্ঘ 35 বছর ধরে কাজ করছি আমি। আমার এই 2টো পেন্টিং আছেন আর 9খানা ড্রয়িং আছে। এই নিয়ে আমি আজকে বুধের আড্ডায় পার্টিসিপেট করেছি। আমি সুজিত কুমার ঘোষ। এই বুধের আড্ডা এবার নিয়ে 10তম বুধের আড্ডা এই প্রদর্শনী আজকের থেকে শুরু হলো, আগামী 15ই মে অবধি চলবে। এই প্রদর্শনীতে আগে অনেক শিল্পীরাই ছিলেন। একটা গ্রুপ চলতে গেলে কোনো সময় কেউ কোনো ব্যস্ততা বা অন্য কোনো কারণে হয়তো ছেদ ঘটে গ্রুপ থেকে, আবার নতুন প্রজন্মকে তুলে আনতে হয়, নাহলে গ্রুপকে জায়গা দেওয়া যায় না। একটা ভালো গ্রুপ করতে গেলে নিউ জেনারেশনকে যারা ভালো কাজ করে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হয় গ্রুপে। আমাদেরও এরকম 3-4 জন জুনিয়র শিল্পী 2-3 বছর ধরে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সমর বসা, রাজরাপ্পা রায় বা আরও অনেকে আছেন যারা খুব ভালো কাজ করছেন, তারা এই গ্রুপের সাথে যুক্ত হয়েছে। নাহলে বয়স যেমন গ্রুপের বাড়ছে, শিল্পীদেরও গ্রুপের সাথে সাথে শিল্পীদেরও বয়স বাড়ছে। এর ফলে কি হয়, তাদের কাজ হয়তো একটা সময় থেমে যায়, কিন্তু কাজের ভারসাম্যতা আস্তে আস্তে হারিয়ে যায়, গ্রুপেও বিলীন ঘটার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে নতুন প্রজন্মকে যদি গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, সেক্ষেত্রে আগামী দিনে গ্রুপটা একটা পরিচিতি থেকেই যাবে কয়েক বছর ধরেই। এইভাবে গ্রুপকে রাখার আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে। আমরা বহুদিন ধরে এই গ্রুপের সাথে যুক্ত আছি। বিভিন্ন আন্দোলন, সমাজের সাথে শিক্ষামূলক আলোচনা, রাজনীতি, সমাজকে বাদ দিয়ে ছবি আঁকা নিশ্চয়ই হয় না। সব কিছুর মধ্যে দিয়েই ছবি আঁকার আলোচনা এবং বিভিন্ন জায়গায় ঘোরা, বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য শিল্পকলা নিদর্শন চাক্ষুষ করার জন্য বিভিন্ন অঞ্চলে অর্থাৎ বিভিন্ন রাজ্যে আমরা প্রায়শই প্রতি বছর একবার করে যাই। এছাড়া বিভিন্ন জেলায় মাসে অন্তত 2বার একবার করে আমরা ঘুরি। মানুষের জীবনযাত্রা চাল চলন কেমন হয়, চালচিত্রকে বজায় রাখার জন্য আমরা যে সমাজের মধ্যে পৃথিবীতে জন্ম নিচ্ছি, সবাইকে যদি আমরা না দেখি, না পরিচিতি পাই, আমাদের সৃষ্টির জায়গা অনেকটাই ছেদ ঘটে। সেই হিসেবে আমরা বিভিন্ন জায়গায় আমরা এসব জায়গা ঘুরি এবং এর মধ্যে দিয়েই সৃষ্টির রস আমরা উদ্ভাসিত করতে পারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনেও আমরা এইভাবে চলতে থাকবো। একটা সংসার যেভাবে চলে, আমরা 51 ব্যক্তি সবাই মিলেমিশেই আমরা এই গ্রুপটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। সবার স্বার্থ ত্যাগের মধ্যে দিয়ে এই গ্রুপটা রয়েছে। আর আমার এই ছবি সম্বন্ধে যদি 2-4 কথা বলি, আমি মূলত সব জায়গায় ঘুরি, কিন্তু একটা নস্টালজিয়া থাকে। কলকাতা পুরানো শহর, আজ প্রায় 335 বছরের কলকাতা শহর। যেই সময় কলকাতা যেই সব স্থাপত্য অট্টালিকার যে রুচিশীল কাজ নিয়ে স্থাপত্য শিল্পকলার নিদর্শন ছিল, সেগুলো আস্তে আস্তে অস্তমিত হচ্ছে। বিজ্ঞান প্রযুক্তির যুগে মানুষের চালচলন, সমাজের বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য যেসব বা অর্থনৈতিক সব কিছুর মধ্যে দিয়েই পরিবর্তন ঘটায়, সমাজেরও পরিবর্তন ঘটছে। আজকে উত্তর কলকাতা, বিশেষ করে নর্থ কলকাতার মধ্যে বহু পুরনো বাড়ি, যেখানে 51 পরিবার ছিল, একসাথে বসে খাওয়া, গল্প গুজব করা, যেটা ভাবাই যায় না। এখনকার সময় মনে করে যে সব ব্যাঘাত খাটতো, যে সংসারে এত দায়িত্ব নিয়ে সংসার জীবন চলে নাকি, সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু কেউ কারোর আনন্দের মধ্যে থাকতে পারে না, যেটা আগেকার দিনে ছিল। সেখানকার ঘরের পরিবেশ,
তার দরজা জানলা স্থাপত্য পিলার প্রতিটা যেন সবাই সবার সাথে মিলিত হয়ে রয়েছে। সেটা কংক্রিট হলেও ওই মানুষের জীবনযাত্রার সাথে একটা মিলন সেতু গড়ে তুলত। সেই কলকাতা শহরের যে আজ পুরানো যে স্ট্রাকচার যে কনস্ট্রাকশনগুলো রয়েছে আস্তে আস্তে ক্ষয়িষ্ণুর জায়গায় চলে এসছে এবং আগামী দিনে বিলীন হয়ে যাবে। আগে দিগন্ত দেখা যেত, বিস্তৃত শরৎকালের আকাশ, সূর্য উদয়, পাখির কলরব সবই আস্তে আস্তে আমাদের জন্মের আমরা অনেক কিছু পরিবর্তন দেখে আসছি। এটাও একটা পরিবর্তনের সময় চলে এসছে। তো আমার ছবিতে তাই পুরানো কলকাতাকে ধরা হয়েছে। হয়তো আগামী দিনে এই ধরনের ছবি আঁকাতে দেখা যাবে, কিন্তু চাক্ষুষ করা ওই কনস্ট্রাকশন আর থাকবে না। এটাই আমার ছবির ভাবনা বিষয়, সময়কালের কাজ। ধন্যবাদ। বুধের আড্ডা একটি পরিচিত নাম। এই বুধের আড্ডা আসলে একজন একটি শিল্পী গোষ্ঠী। আমরা শিল্পীরা আড্ডা মারতে মারতে বুধবার আড্ডা মারতে মারতে আমরা ঠিক করলাম আমরা শিল্পীরা একসাথে পথ চলব, প্রদর্শনী করব, ওয়ার্কশপ করব, একসঙ্গে ভ্রমণ করব, শিল্প বিষয়ক আলোচনা করব। এইভাবে বুধের আড্ডা গড়ে ওঠে। আমাদের আজ থেকে কি বলবো 15-16 বছর আগেই বুধের আড্ডা গোড়াপত্তন হয়। আমি শুরু থেকেই আছি। আরও ছিলেন, অরুণ সম্পদার ছিলেন, ধনঞ্জয় সাহা ছিলেন, আরও অনেকে ছিলেন। তারা প্রয়াত হয়েছেন, কিন্তু আমরা এখনও আছি এবং অনেকে এসছে গেছে, কিন্তু বুধের আড্ডা থেমে থাকেনি, চলছে। তা বুধের আড্ডার সবচেয়ে মজা হচ্ছে যে আমরা স্বাধীনভাবে কাজ করি, আমরা যে যার মতন করে কাজ করি এবং আমরা নিয়মিত প্রদর্শনী করি এবং এই প্রদর্শনীর সুবাদে আমাদের সবাইকে চেনে, বুধের আড্ডাকেও সবাই চেনে। সুতরাং বুধের আড্ডা একটা সাংস্কৃতিক গোষ্ঠী বলতে পারেন বা শিল্পী গোষ্ঠী বলতে পারেন এবং আমাদের আরও ভবিষ্যতের পরিকল্পনা আছে, যেগুলো নিয়ে আমরা আগামী দিনে পথ চলব। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা নিত্য নতুন চিন্তাভাবনা, সমাজের যে পারিপার্শ্বিক ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোকে রেখে আমরা ছবি আঁকার চেষ্টা করি শিল্পীরা। তার মধ্যে আমি এবার যে ছবি এঁকেছি, আমি নিয়মিত এখন বর্তমানে আমি অনেক বিষয় নিয়ে ছবি এঁকেছি। আমার ইতিমধ্যেই 10টা 16 মানে একক প্রদর্শনী হয়ে গেছে। আমি তার মধ্যে 2 থেকে 3টে প্রদর্শনী শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও আমি মহাভারত নিয়ে প্রদর্শনী করেছি আমি এককভাবে। এখানে আমি এই বুধের আড্ডার গ্রুপে ওই সম্মিলিত প্রদর্শনীতেও আমি মহাভারত নিয়ে ছবি দিয়েছি, কারণ মহাভারত আমাকে ভীষণ টানে। কারণ মহাভারত আজও প্রাসঙ্গিক, আজও মহাভারত প্রাসঙ্গিক এই জন্য মহাভারতের সঙ্গে বাস্তবের এখনও মিল আছে। এখনও ঘরে ঘরে ভীষ্ম আছে, ঘরে ঘরে দুর্যোধন আছে, ঘরে ঘরে ধৃতরাষ্ট্র আছে, ঘরে ঘরে দ্রৌপদী আছে, সমাজে দ্রৌপদী আছে, দ্রৌপদীর মতো লাঞ্ছিতা মহিলাও আছে। সুতরাং এই প্রসঙ্গক্রমে মহাভারত আমার কাছে বারবার এসে যায়। আমি প্রচুর ছবি মহাভারত নিয়ে করেছি, ইতিমধ্যে 250 থেকে 300 ছবি আমি মহাভারত নিয়ে করেছি। এখানে মাত্র 7টা ছবি আমি এখানে আছে। তা মহাভারত নিয়ে আগামী দিনে আরও কাজ করার ইচ্ছা আছে, পরীক্ষা নিরীক্ষা করছি। আগামী দিনে আমি একক মহাভারত নিয়ে একটা প্রদর্শনী করব। তবে আমি আমার যে বুধের আড্ডার সদস্য তাদের সকলকে আমি আজকে এই প্রদর্শনীর জন্য সাধুবাদ জানাই এবং আমরা যাতে আগামী দিনে পথ চলতে পারি এই আশা রেখে আমার সামান্য বক্তব্য আমি শেষ করি। আমার নাম রাজরাপ্পা রয়। আমি বোড়ালে থাকি, গড়িয়া বোড়ালে থাকি এবং আমি খয়রাগড় ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি আর্টের উপরে, মেনলি পেইন্টিংয়ের উপরে, এবং প্রায় রেগুলার বেসিসেই আমি ছবি আঁকি, প্র্যাকটিস করি, আর্ট প্র্যাকটিস করি। তো বুধের আড্ডার সাথে আমি যুক্ত হই প্রায় 2013 কি 14 সাল থেকে।
সুজিত দা, যিনি বুধের আড্ডার আমাদের মানে প্রধান উদ্যোক্তা এবং ফাউন্ডার মেম্বার, তো তারই কথা মতন আমি সেই সময় এখানে জয়েন করি। সে সময় আরও অনেকেই ছিল যারা আজকে নেই, বুধের আড্ডা থেকে বেরিয়ে গেছে তারা হয়তো, এবং আরও মানে জয়েন করেছে, নতুন নতুন ছেলেরা জয়েন করেছে, নতুন নতুন মানুষ এসেছে। তো খুবই ভালো আমাদের এই বুদ্ধের আড্ডার যে এক্সিবিশন প্রত্যেক বছরই হয়ে থাকে এবং খুব ভালো রেসপন্স আমরা পেয়ে থাকি। আমি মেনলি মিক্সড মিডিয়াতেই কাজ করছি কিছুদিন ধরে এবং পেপার ওয়ার্কসই করছি, কিছুটা কোলাজ ধর্মী, কিছু পেস্ট করে নিজের কাজেরই কিছু কাট আউট পেস্ট করে বা এই ধরনের কিছু। তো এ তো গেল টেকনিক্যাল জায়গা। আমি যেভাবে কাজগুলো করি মেনলি টেকনিক্যাল জায়গাটা যদি বলা হয় আর কি, তো সেখানে আমার ম্যাক্সিমাম কাজের মধ্যে কিছুটা লেয়ার থাকে। লেয়ারগুলো যেরকম কালারের লেয়ারও থাকে, ঠিক তেমনি আমি কি করি যে সেই পেপারটাকে আমি ওভারল্যাপ করার চেষ্টা করি। একটা পেপারের ওপরে আরেকটা পেপারকে পেস্ট করে হোক বা কোলাজের মতন করে হোক, সেটা কিছুটা কালার দিয়ে, কিছুটা টেকনিক্যালি কিছুটা ম্যাট করে ম্যাট সারফেস তৈরি করে সেটাকে আমি এইভাবে কাজগুলো করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি যেটা হতে থাকে যে কাজটা যখন করি কন্টিনিউ, তখন নানান রকমের টেকনিক্সগুলো চলে আসে, সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। কখনো পেস্ট করলাম, কিছু কালার দিলাম, কিছু চারকোলের কিছু টোন দিলাম, আবার হয়তো কিছু পেস্ট করা হতে পারে, বা কোনো জায়গা হয়তো একটু ছিঁড়ে বের করে নিলাম, সেটাকে হয়তো আবার ফিল করলাম। এইভাবে কিছু টেকনিক্যালি আমি কাজগুলোকে করতে থাকি। আর এই যে আমি যে মেনলি যে পেস্ট করছি বা লেয়ার দিচ্ছি, এগুলো কিন্তু আমার কাজের যে আমার চিন্তাভাবনা বা আমার যেটা কি বলবো যে সাবজেক্ট নিয়ে আমি কাজ করছি, মেনলি আমার শহর কলকাতা এবং আমার আশেপাশে চারপাশ, তার সাথে আমি কিভাবে রিলেট করছি, এর সাথে হয়তো আমার মনে হয় যে কিভাবে যায় যে এই যে লেয়ারগুলো অ্যাড করছি, মানে আমার যে জার্নিটা সেটা তো হঠাৎ করে শুরু হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এই জার্নিটা রয়েছে। তো এর মধ্যে নানান রকমের কিছু হয়েছে, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, তারা হয়তো আবার চলেও গেছে, আবার নতুন মানুষ এসেছে, আবার নতুন কিছু দেখেছি, সেগুলো হয়তো মনের মধ্যে রয়েছে। আমার নাম তুষারকান্তি দাস হয়, আমি স্কাল্পচার। আমি এই ভূতের আড্ডায় আমি এইবার অংশগ্রহণ করেছি। আমার সাবজেক্ট হলো হেরিটেজ। আজকের দিনে এই ধরনের সিঁড়ি আপনি দেখতে পাবেন না। সেই পুরোনো দিনের সিঁড়িকে আমি মাথায় রেখে আজকে এই ঘোরানো সিঁড়িটা আমি করেছি, এবং তার মধ্যে যারা বয়স্ক লোক আজকে তারা নেই, তারা সিঁড়িতে বসে তারা এই আড্ডা দিত এবং তাদের মনের বিভিন্ন রকমের কথাবার্তা বলতেন। এবং পাশে দেখছেন একটা গ্যাস লাইট, সেই পুরনো দিনের সেই গ্যাস লাইটটাও এখন আর দেখা যায় না। এখন সমস্ত রকম লাইট চলে এসছে, আরও আধুনিক জিনিসটা চলে এসছে। তার জন্যে আমার চিন্তাভাবনা হয়েছে পুরনো দিনের স্মৃতিগুলোকে মনে রাখার জন্য, তার জন্যে আমি এই হেরিটেজ স্কাল্পচারটি করি। এইটা আমার কাজ এবং আমি এটা মেটাল দিয়ে তৈরি করি। আমার নাম তুষারকান্তি দাস রায়, আমি স্কাল্পচার। ভূতের আড্ডায় আমি এবার নতুন অংশগ্রহণ করেছি। আমি বিভিন্ন জায়গায় আমি এক্সিবিশন করি, বাইরে এবং বিদেশে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও। আমার সাবজেক্টটা হলো রিক্সা স্ট্যান্ড। এই রিক্সা স্ট্যান্ড আমার মনে হলো কেন, আগেকার দিনে সেই টানা রিক্সা সেই ঘন্টা বাজিয়ে যেত, এখন আর সেই টানা রিক্সা দেখতে পাই না। সেটাকে আমার মনের মধ্যে গেঁথে যায়, তখন আমি এই সাবজেক্টটা করি। এবং রিক্সা স্ট্যান্ডে তারা বসে থাকে বিভিন্ন যাত্রীদের অপেক্ষায়, কিন্তু কেউ
টানা রিক্সার মধ্যে ওঠেন, কেউ হয়তো ওঠেন না। হ্যাঁ, টানা রিক্সাকে আমি আমার মনের মধ্যে রেখে দেওয়ার জন্য আমি এই টানা রিক্সাটা তৈরি করি এবং তার স্মৃতিটাকে আমি ধরে রেখেছি। এই কাজটা টোটালটাই মেটালের। নমস্কার। এই স্কাল্পচারটার নাম হলো বায়োস্কোপ। আগেকার দিনে পাড়ায় পাড়ায় এই বায়োস্কোপে সিনেমা দেখানো হতো এবং কলের গান সেটাকে আমরা শুনতাম এবং আমরা বাচ্চারা সবাই মিলে সেই বায়োস্কোপ দেখার জন্য আমরা খুব উৎসাহের সহিত দৌড়ে আসতাম এবং বায়োস্কোপে আমাদের আগে সিনেমা দেখানো হতো এবং কলের গান শোনা হতো। আমরা তাতে খুব মুগ্ধ হতাম। এখন সেই বায়োস্কোপ আর দেখা যায় না পাড়ায় পাড়ায়। হ্যাঁ, সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি এই বায়োস্কোপ স্কাল্পচারটি আমি করি। এই কাজটি মেটালের সম্পূর্ণ আমার চিন্তাভাবনাটাই আমার পুরনো দিনে সেই স্মৃতিকে মনে রাখার জন্য এই কাজটা আমি তৈরি করেছি। আমার এই স্কাল্পচারের সাবজেক্ট হলো টাঙা রিক্সা। আগেকার রাজারা টাঙায় রিক্সা করে বিভিন্ন জায়গায় যেতেন। এখন আর টাঙা রিক্সাটা দেখা যায় না। সেটা আমার একটা অনুভূতি জাগে। সেই অনুভূতির জায়গা থেকে আমি টাঙা রিক্সাটা করি। টাঙা রিক্সা এখন খুবই কম দেখা যায়। আমার সেই স্মৃতিটাকে রাখার জন্য তার অনুভূতিটাকে আমি উপলব্ধ করে এই কাজটা আমি তৈরি করি এবং কাজটি মেটালের। এই স্কাল্পচারটা টাইটেল হলো বেনারস ঘাট। আমরা কয়েকজন বন্ধু বেনারসে গেছি এবং বেনারসে যাওয়ার পরে এই ধরনের আমি ঘাট দেখতে পাই এবং আমার মনের মধ্যে আমার একটা জায়গা দেয়। এটা একটা শুভ জায়গা। আপনারা সবাই জানেন, বেনারসে গেছেন অনেকেই। সেই বেনারসের ঘাটকে কেন্দ্র করে আমার এই স্কাল্পচারটা তৈরি করা এবং আমার খুব মনের মধ্যে জায়গা দেয় এই বেনারস ঘাটটা। এবং বেনারসের ঘাটের মধ্যে অনেক ঐতিহ্য জিনিস আছে, পৌরাণিক ব্যাপার আছে। সেইটাকে নিয়ে আমি আমার এই বেনারসের ঘাটটাকে আমি তৈরি করি এবং মনের মধ্যে আমার এটা খুব জায়গা দেয় এবং এই কাজটা আমার মনের মধ্যে খুব জায়গা দেয় এবং সাড়া দেয়। আমি এই কাজটা করি মেটালের এবং স্মৃতিটাকে ধরে রেখেছি এই কাজের মাধ্যমে। এই স্কাল্পচারটা টাইটেল হলো গণপতি। আমি এই স্কাল্পচারটা তৈরি করেছি এবং আমার খুব ভালো লাগে গণেশের ওপরে কাজ করতে। তার জন্যে আমি এই গণেশটা তৈরি করেছি। এই কাজটা মেটালের তৈরি। দর্শক মাত্র, আমি যা দেখব সেটা আমার ভেতরে যেটা যাবে সেই জিনিসটাই আমি ধারণ করব। আর যে গড়ে তুলেছেন, যিনি গড়ে তুলেছেন সেটা তিনি যা করেছেন তিনি যদি স্যাটিসফাই হন, স্যাটিসফিকেশান যদি পায়, তবে কিন্তু জানা যাবে যে সে আসল জিনিসটা তৈরি করেছে। সে কোনোদিন ফেল করেনি। আমি খারাপ বললাম বলে যে সেটা খারাপ হয়ে যাবে কথা নয়, কিন্তু কথাটা হচ্ছে যখনই যে করেছে তার দেখে যদি আমি অনুপ্রাণিত হই, তখন আমি বলবো যে বাহ, যে করেছে তাকেই তো ভালোই করেছে। এটাই তো স্বাভাবিক। ছোট করে দেখতে নেই কোনো জিনিস, কোনো শিল্পকে ছোট করে দেখা যায়। নমস্কার, আমার নাম সমর বসাক। আমি সাধারণত নেচার নিয়ে কাজ করি। দীর্ঘদিন
দীর্ঘদিন ধরে আমি নেচার নিয়ে কাজ করার সুবাদে যেটা দেখতে পাচ্ছি যে সমাজে একটা মানে প্রচণ্ড ফাস্ট একটা মানুষের মধ্যে চলে এসছে কিছু কিছু ব্যাপার, সেটা আমি নেচারের ক্ষেত্রেও অনেক জায়গায় লক্ষ্য করি। সব কিছুর যেন একটা ফাস্ট মুভমেন্ট হচ্ছে, সেই জায়গাটাই আমি রাখার চেষ্টা করেছি আমার ছবি ওয়াটার কালারের মাধ্যমে। আমি এইগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর আমি দীর্ঘদিন ধরে ওয়াটার কালার নিয়ে কাজ করছি, মিক্সড মিডিয়া করি, অ্যাক্রিলিক নিয়েও কাজ করি। যখন যেটা আমার ভালো লাগে তো সেটা নিয়ে কাজ করি, চারকোলও করি মাঝে মাঝে। আর আমি বেসিক্যালি অন্য অন্য সাবজেক্ট নিয়েও কাজ করি, নেচারটাই আমার বেশি ছবির মধ্যে আসে ঘুরে ফিরে বারবার। আমি সেই চন্দন ভান্ডারী, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর স্যার। বর্তমানে আমি এই গ্রুপে 4 বছর ধরে জয়েন করেছি বুদের আড্ডা এক্সিবিশনে। এটা নিয়ে আমার 4র্থবার এক্সিবিশনটা চলছে। এই কাজটা কম্পোজিশন, এটাতে বলতে চেয়েছি যে এটা একটা কাগজের ব্যাগ এবং ফুল দুটোই কিন্তু নেচার থেকে তৈরি হয় এবং এটা ডিস্ট্রয় হয়ে যায়, যা হচ্ছে যে প্রকৃতি সুলভ আর কি। প্লাস্টিকের বদলে এইরকমভাবেই যদি আমরা চলি তাহলে হচ্ছে আমাদেরও জীবনের সুবিধা এবং প্রকৃতিরও সুবিধা, আর দুটোই আমরা নেচার থেকে পাচ্ছি। এটাই আমার কাজের বিষয়বস্তু। আর ফুল তো একটা জীবনের যে সিম্বল, আর ব্যাগটাও যখন তৈরি হচ্ছে কাগজ দিয়ে হচ্ছে, এটাও একটা প্রকৃতির পার্ট। এই দুটোকে একসাথে করে একটা কাজ আমি তৈরি করেছি। এই কাজটার নাম হচ্ছে সুইট হোম। সুইট হোম হচ্ছে যে ইঁদুর বাকি। এই কাজটার নাম হচ্ছে সুইট হোম। এটা আমি কাঠ এবং মেটাল দিয়ে করেছি। কাঠের উনান এবং ইট এবং মেটালের পাত্র এবং ইঁদুরগুলো মেটালের। এই জাতীয় কাঠের উনুন এখন আর ব্যবহার হয় না, কারণ এটা প্রকৃতির সুবিধার্থে। কারণ ধোঁয়া পলিউশন তৈরি করে এই জন্যই মানুষ আস্তে আস্তে উনানটাকে, এই সমস্ত উনানগুলো কিংবা এরকম কাঠের উনান বিলুপ্তির পথে। কিন্তু বিলুপ্তির পথে হলে কী হবে, যে সেই বিলুপ্ত কিংবা পুরনো জায়গাতেই বাসা করে ইঁদুর, আরশোলা, পোকামাকড় এগুলো। এবং এই যে এদের কিউরিসিটি, এই যে এদের বাসার জায়গাটা, এটা খুব ভালোভাবে থাকার উপযুক্ত জায়গা। যা হচ্ছে এখনকার ছেলেমেয়েরাও দেখলেও আগামী প্রজন্ম এইরকম ধরনের উনানও দেখতে পাবে না, আর এইরকম একটা সিচুয়েশনে দেখতে পাই, যা আমি চোখে দেখেছি একটা সময়, সেটাকেই আমি আমার মতো করে রিপ্রেজেন্ট করেছি। এই কাজটার টাইটেল হচ্ছে আর্থ। এখানে আর্থ বলতে আমি কচ্ছপটাকে বুঝিয়েছি। কচ্ছপ হচ্ছে আমাদের দেবী দুর্গার একটা 10 অবতারের একটা অবতারের পাঠ, যা হচ্ছে যে কচ্ছপ আমাদের পৃথিবীটাকে ধরে আছে। এই যে আমরা ভূমিকম্প বলি, যে তখন আমাদের মাইথোলজি বলে যে কচ্ছপ গা নাড়া দিচ্ছে, তাই কিন্তু তা কিন্তু নয়। কিন্তু আমরা আমাদের কল্পনাতে দেবী দুর্গার পাঠটাকেই আমি আমার মতো করে ব্যবহার করেছি আমার কাজে। কচ্ছের উপর আছে এবং সে প্রকৃতিটাকে ধরে আছে, প্রকৃতি আমাদের সব। হচ্ছে হারবার যা বন্দর, একটা সময় কিংবা এখনও যদি আমরা কোনো একটু ইন্টেরিয়ারের নদীগুলোতে দেখি যে এইভাবেই মানুষ এখনও নৌকায় চলাচল করে, যেটা দেখে
আমি আমার মতো করে আমার কাজে ব্যবহার করেছি। আর যেহেতু ভারতবর্ষ নদীমাতৃক দেশ, আর কাঠটা হচ্ছে আমাদের খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্যই এখানে কাঠটা ব্যবহার করেছি। এবং কাঠটা এমনভাবে কেটেছি যে হচ্ছে কিছুটা ল্যান্ডের ওপর আছে আর কিছুটা জলের ওপর আছে, যা এখানে আমি কিন্তু জলটাকে দেখাইনি, কিন্তু একটা জলের ফ্লেভার পাওয়া যাচ্ছে আমার এই কাজটার মধ্যে। আমি মনে করেছি যে নৌকাটার হাফ জলে এবং হাফ ডাঙায়, এবং ডাঙার উপর দিয়ে যা হয় আর কি মানুষ বাজার হাট করে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সাবজেক্ট। আমি যে গানটা গাইব এটা একটা গ্রামের দৃশ্য, একটা ল্যান্ডস্কেপ। সেই ল্যান্ডস্কেপটা আমি একটা স্কেচ করেছি আমার গানের মাধ্যমে। গানটা আমার নতুন গান, আমার লেখা এবং সুর দেওয়া। বাউলের এক তারার, বাউলের এক তারার মেটো পথ সবুজ খেতি, বাউলের এক তারার মেটো পথ সবুজ খেতি, নীলাকাশে স্বপ্ন ভরা, নীলাকাশে স্বপ্ন ভরা, আমি যে দিশাহারা, আমি যে ছন্ন ছাড়া, আমি যে দিশাহারা, বাউলের এক তারার মেটো পথ সবুজ খেতি। এখানে গাছেরা কথা বলে, এখানে গাছেরা কথা বলে, পাখিরা সুর জুড়ে দেয়। বাউল এখানে গাছেরা কথা বলে, পাখিরা সুর জুড়ে দেয়। নদীটা ছন্দ আনে, বাউলে গান গেয়ে যায়। আমি যে দিশাহারা, আমি যে ছন্ন ছাড়া, বাউলের এক তারার মেটো পথ সবুজ খেতি। কোনো এক গায়ের বধূ নদীতে জল নিতে যায়, ধুলো মাখানো খোকা, ধুলো মাখানো খোকা, মায়েরা চলে জড়ায়। আমি যে দিশাহারা, আমি যে ছন্ন ছাড়া, ঘরে ঘরে দ্বীপের আলো, দিনের আলো নিভে এলো, ঘরে ঘরে দ্বীপের আলো, দিনের আলো নিভে এলো। সন্ধ্যা নামে তুলসী তলায়, সন্ধ্যা নামে তুলসী তলায়, গায়ের বধূ শঙ্খ বাজায়। আমি যে দিশাহারা, আমি যে ছন্ন ছাড়া, বাউলের এক তারার মেটো পথ সবুজ খেতি। ঝোপে ঝাড়ে রাত্রি নামে, জোনাকিরা আলো জ্বালে, ঝোপে ঝাড়ে রাত্রি নামে, জোনাকিরা আলো জ্বালে। রাত্রি এখন জেগে থাকে, রাত্রি এখন জেগে থাকে, আগামী ভোরের অপেক্ষায়। আমি যে দিশাহারা, আমি যে ছন্ন ছাড়া, বাউলের এক তারার মেটো পথ সবুজ খেতি। বাউলের এক তারার মেটো পথ সবুজ খেতি। নয়ই মে 2025 উদ্বোধন হলো বুধের আড্ডার চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা ঐতিহাসিক শ্রী প্রশান্ত দা, ভাস্কর শ্রী বিমল কুণ্ডু, চিত্রশিল্পী শ্রী সমীর আইচ এবং চিত্রশিল্পী শ্রী বাদল পাল। চিত্রশিল্পী সমীর কুণ্ডুর সুরমূর্ছনায় স্মৃতিমেদুর হয়ে উঠল এই উদ্বোধনী অনুষ্ঠান। এবারের এই প্রদর্শনীতে শিল্পীরা তাদের শিল্পের ভাষা সরাসরি প্রকাশ করলেন বংদর্পণের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, যা আপনারা দেখলেন বংদর্পণের পর্দায়।
একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে 15ই মে 2025 পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। প্রদর্শনীটি আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।